ক্লাইম্যাক্স আভি বাকি হে। বাফুফের একের পর এক নাটকীয়তা, একের পর এক নাটকের উপস্থাপন স্ক্রিপ্টেড, সেগুলা স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে যখন চরম সীমা অতিক্রম করে, তখন আপনি নির্দ্বিধায় বলতে পারেন যেটা নাটক এক একটা পর এক একটা মঞ্চায়িত হচ্ছে। এটা একটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চের মধ্যে বাফুফের উচ্চ পদস্থ যে কর্মকর্তাগুলা, সেগুলো এক একটা এক এক জায়গায় এক এক ধরনের অ্যাক্টর হিসেবে সে রোলটা প্লে করতেছেন। আমরা যদি দেখি কোচ নিয়োগের ক্ষেত্রে যে একটা অবস্থা যাচ্ছে, তাই অবস্থায় একটা টাইমলাইন বেঁধে দেওয়া, কিন্তু শেষ পর্যন্ত এখনো নাটকের যে সমাপনী অ্যানাউন্সমেন্টটা বাফুফে কিন্তু করতে পারলো না। সেটা কিভাবে করবে? 31শে এপ্রিল যখন বাফুফের কোচের অ্যাপ্লাইয়ের শেষ সময়, সেই সময়ে যখন আলোচনা হচ্ছিল যে 200 থেকে 250 জন কোচ অ্যাপ্লাই করে, বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে, তারপরে যখন একটা কমিটি গঠন করা হয়, তারপর সেটা শর্ট লিস্টেড করা হয়, এবং মের 2 তারিখে যখন হচ্ছে সাইফুল বারী টিটু ঘোষণা করেন যে আমরা সেই কোচকে বেশি প্রায়োরিটি দিব নিয়োগের ক্ষেত্রে, যার এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় কাজ করার হচ্ছে অভিজ্ঞতা আছে। সেই দিক থেকে যখন শর্ট লিস্টেড করে 4 জন কোচের নাম খুব বেশি আলোচনায় আসে, নাম্বার 1 রোজারিও মিকেল, ব্রাজিলের কোচ, তারপর নাম্বার 2 ক্রিস কোলম্যান, ওয়েলসের কোচ, এবং নাম্বার 3 বার্ন স্টোক, জার্মানির কোচ, এবং নাম্বার 4 হচ্ছে টমাস ড্রুলি, আমেরিকান ফুটবলার প্লাস হচ্ছে জার্মানির কোচ। তো সেখান থেকে লম্বা একটা আলোচনা আসে, কিন্তু যখন রোজারিও মিকেলের সাথে আলোচনা করে, তখন রোজারিও মিকেলের সাথে মিসকমিউনিকেশন হয়। রোজারিও মিকেল সেই সময়টা নিতে পারেননি। তা বাফুফের যে নেতিবাচক আলোচনাগুলো তিনি হচ্ছে সেভাবে ইতিবাচক ভাবে তিনি সেরকম কোনো কিছু দেখেননি। তারপরে তিনি সিদ্ধান্ত নেন, এবং তিনি একটা জবের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেই পারেন, কিন্তু একটার উপর ডিপেন্ড করে তিনি লম্বা একটা সময় পাস করবেন, তার সেকেন্ড সুযোগ থার্ড সুযোগগুলো হারাবেন, এমনটা কিন্তু না। এবং সেই কাজটাই করেছে রোজারিও মিকেল, এবং তিনি ব্রাজিলের একটা ক্লাবে হচ্ছে তিনি হচ্ছে কোচের ক্ষেত্রে সেখানে হচ্ছে তিনি যুক্ত হন। এবং তারপরে রোজারিও মিকেল অধ্যায় শেষ হলে ক্রিস কোলম্যান, ওয়েলসের কোচ, গ্যারেথ বেলদের কোচ, এবং ক্রিস কোলম্যান অনেক হাই প্রোফাইল একজন কোচ, এবং ক্রিস কোলম্যানকে যখন নিয়ে আসা হয়, তার একটা ডিমান্ড, তিনি অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়ে আসবেন, তার একটা ডিমান্ড, সবকিছু মিলে প্রায় ধরতে গেলে 30 থেকে 35,000 ডলারের উপরে তার একটা বেতন ধরা হয়। এবং সেখানে যখন বাফুফে তার ফান্ড থেকে সেই ব্যয়ভারটা বহন করতে সক্ষম না, সে তারপরে ক্রীড়া মন্ত্রীর সাথে যে একটা আলোচনা, তারপরে সেটা ক্রীড়ামন্ত্রী সেটার দিক থেকে বাফুফেকে কতটুকু হেল্প করবে সেটা নিয়ে সেই প্রসিডিউর মেনটেন করতে লম্বা একটা টাইম পাস করলো, টাইম স্পেন্ড করলো, কোনো মিস কমিউনিকেশন চললো কোচদের সাথে, সেই যোগাযোগটা করা কতটুকু হলো সেটা বাফুফে কিন্তু ভালো বলতে পারবে। এবং সেই দিকে যখন মিস কমিউনিকেশন হয়ে গেল, ক্রিস কোলম্যানকেও আমরা হারাতে ধরছি। এবং ক্রিস কোলম্যানের যে এজেন্ট, সে এজেন্ট নাকি দাবি করেছিল 3 লক্ষ টাকা, এরকম একটা অ্যামাউন্ট, কিন্তু সেটা কতটুকু সত্যি সেরকম নিয়ে কোনো ইনফরমেশন কোনো পত্রিকায় মিডিয়ায় এখন পর্যন্ত আসেনি, কিন্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছে, যেটা বাফুফে দিতে রাজি নয়। তারপরে ক্রিস কোলম্যানকে হচ্ছে সরিয়ে, একদিকে মের 2 তারিখে যখন সাইফুল বারী টিটু সেরকম একটা কথা বলেন, তারপরে মের 11 তারিখে কোনো কারণ ছাড়াই টমাস ডুলি, গায়ানার কোচ, তিনি গায়ানার কোচিং থেকে পদত্যাগ করেন, সেখানে কোনো কারণ ছাড়াই। এবং মের 2, মের 11 কোনো কারণ ছাড়াই গায়ানার পদত্যাগ করার পরেই আলোচনায় বার্ন স্টক, কিন্তু বার্ন স্টক ক্রিস কোলম্যানের মতো হয়তোবা তিনি সেরকম কোনো হচ্ছে টাকা পয়সা সেরকম চাননি, কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আসতে চাননি, তিনি 20 থেকে 22,000 ডলার তিনি তার স্যালারি চেয়েছেন। এবং এরপরে বার্ন স্টককে কিভাবে সরিয়ে দেওয়া যায়, তারপরে বাফুফের নানা প্ল্যানিং, সে প্ল্যানিং এর উপর ভর করে হচ্ছে বার্ন স্টকের মতো একজন হাই প্রোফাইল কোচ, জার্মানির কোচ, যিনি হাঙ্গেরি কোচিং প্যানেলের দায়িত্ব পালন করেন, তিনি তাকে হচ্ছে
হচ্ছে স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা, অনভিজ্ঞ একজন কোচকে যখন 12-13 হাজার ডলারে তাকে রাখা হয়েছিল, সেরকম একটা অ্যামাউন্ট তাকে হচ্ছে প্রপোজাল করা হয়। তারপরে বার্নস্টক সেখান থেকে দর কষাকষি হয়, সেখানে যখন দর কষাকষিতে বনে না, তারপরে কিন্তু বার্নস্টক সেখান থেকে সরে যায়। এবং এই যে নাটকগুলো চলতেছে, কিন্তু বাফুফে পুরোপুরি রেডি করে রেখেছিল যে তারা কোচিং প্যানেলের দায়িত্বে টমাস ডুলিকে আগে থেকে সিলেক্ট করে রেখেছিল, এবং সেখানেই ফাইনালি কথাবার্তা সবকিছু রেডি করে রেখেছিল। কিন্তু মাঝখানে যে ক্রিস কোলম্যান, রোজারিও মিকেল এবং বার্নস্টকের মতো কোচদের সাথে যে একটা মানে নাটক মঞ্চায়িত হলো, একটা টাইম স্পেন্ড হলো, একটার পর একটা স্টেপ বাই স্টেপ যাচ্ছিল, একটা প্রক্রিয়া মেনটেন করতেছিল, এটা পুরোপুরি একটা স্ক্রিপ্টেড ছিল। এবং সেটাই হলো শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে চলছেন টমাস ডুলি। টমাস ডুলি হাই প্রোফাইল একজন কোচ, তিনি হচ্ছে গায়ানার কোচিং এর দায়িত্ব পালন করেছেন, ইতিমধ্যে তিনি পদত্যাগ করেছেন। তিনি ভিয়েতনামের কোচের দায়িত্ব পালন করেছেন, মালয়েশিয়ান ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন, এবং তিনি ফিলিপাইনের কোচের দায়িত্ব পালন করেছেন, এবং ফিলিপাইনকে এফসি এশিয়ান কাপের কোয়ালিফাই করিয়েছিলেন। তো সবকিছু মিলে হাই প্রোফাইল একজন কোচ বলা যায়, এবং তিনি আমেরিকার জাতীয় দলের একজন ফুটবলার, এবং টানা 2টা বিশ্বকাপ খেলেছেন। এবং 1998 সালে হচ্ছে টমাস ডুলি আমেরিকার ফুটবল দলের অধিনায়ক ছিলেন বিশ্বকাপে খেলা অবস্থায়। তো বলতে গেলে একজন ভালো ফুটবলার, একজন ভালো কোচ, কিন্তু তিনি রোজারিও মিকেল এবং বার্নস্টক এবং ক্রিস কোলম্যানের মতো অতটা হাই প্রোফাইল কোচ না, কিন্তু খুব খারাপ যে সেটাও বলা যাবে না। তবে বাফুফে চাচ্ছিলই যে 2 বছরে যেহেতু বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে 16 থেকে 17টা ম্যাচ অনুষ্ঠিত হবে, তো এই 16-17টা ম্যাচের জন্য হচ্ছে এত টাকা দিয়ে কোচ নিয়ে আসার কি দরকার। সেজন্যই বাফুফে চাচ্ছে একটা 10, 12, 15 হাজার ডলারের মধ্যে এরকম একটা অ্যামাউন্টের মধ্যে যদি কোচ নিয়ে আসা যায়, তাহলে বাংলাদেশের জন্য সেটা ভালো হয়। এরকম চিন্তাধারা থেকে আগে থেকেই সবকিছু সিলেক্ট করা ছিল। এবং বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত সেই ফাইনাল অ্যানাউন্সমেন্টটা করতে পারেনি কাকে কোচ করা হবে, কিন্তু ইতিমধ্যে টমাস ডুলি বাংলাদেশের কোচ হতে চলেছেন, এটা অনেকটা নিশ্চয়তা দেওয়া যায়। কিন্তু ফাইনাল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় এখনো রয়েছে, নাকি আরো কোনো ক্লাইম্যাক্স বাকি আছে সেটাই